আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আজ 30শে জুলাই 2024 সালের এই দিনে স্বৈরার শাসক রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছিলেন, কিন্তু ছাত্ররা যারা আন্দোলনে ছিলেন তারা এই রাষ্ট্রীয় শোককে প্রত্যাখ্যান করেছিলেন। কালো ব্যাজ ধারণের পরিবর্তে তারা লাল ব্যাজ ধারণ করেছিলেন। প্রোফাইল পিকচারগুলি, ফেসবুকের প্রোফাইল পিকচারগুলি তারা লাল করে দিয়েছিলেন এবং তারা মাথায় লাল কাপড় বেঁধে ফেলেছিলেন এবং সেই সাথে তারা রোড টু ডেমোক্রেসি কর্মসূচি দেন এবং তারপরে আমরা 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। সুপ্রিয় দর্শক, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুইজন আলোচককে। আমার সাথে রয়েছেন এটিএম জিয়াউল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত, তিনি রাজনীতি এবং নিরাপত্তা বিশ্লেষক। আপনাকে এনটিভিতে স্বাগতম। অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং সেই সাথে আপনার সকল দর্শক শ্রোতারা যারা এই অনুষ্ঠান শুনছে তাদেরকে সালাম এবং শুভেচ্ছা দিয়ে আমি অনুষ্ঠানে যোগ দিচ্ছি। আমাদের সাথে আরও রয়েছেন অ্যাডভোকেট জাকির হুসাইন, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। আপনাকেও এনটিভিতে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। ব্রিগেডিয়ার জিয়া, আপনাকে দিয়ে আমরা শুরু করি। যেমনটি আমি শুনলেন আপনি যে 2024 সালে এই 30শে জুলাইতে ছাত্ররা আপনার এই রাষ্ট্রীয় শোকটাকে প্রত্যাখ্যান করেছিল এবং তারা রোড টু ডেমোক্রেসি কর্মসূচি দিয়েছিল। এরপরে 5ই আগস্ট আমরা ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেল। এরপরে এটা কার্যত দ্বিতীয় জুলাই মাস, এর মাঝে একটা জুলাই গেছে, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন তারা 2nd জুলাই মাস এবং ছাত্রদের যে তারা একটা দল তৈরি করেছে এনসিপি, তারা এখন একটা জুলাই পদযাত্রা শুরু করেছে। কিন্তু এই জুলাই পদযাত্রা আমরা দেখছি যে তারা দেশের বিভিন্ন জায়গায় যে বাধার সম্মুখীন হচ্ছেন, এটাকে কিভাবে আপনি দেখেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এনটিভি সকল দর্শক শ্রোতাদের সালাম এবং শুভেচ্ছা জানাই এবং সেই সাথে আমার সহ আলোচক শ্রদ্ধেয় অ্যাডভোকেট জাকি এবং হোস্ট ক্যাপ্টেন হাসিবকে ধন্যবাদ জানাই আমাকে আজকে সুযোগ দেওয়ার জন্য কথা বলার। এনসিপি যাত্রা শুরু করেছে। আমি মনে করি যে প্রথম কথা আমি যদি এক বাক্যে বলতে চাই, এনসিপি এই যাত্রাটা পেছন থেকে শুরু করেছে। কারণ জুলাইয়ের যে স্পিরিট ছিল এবং যে তখন যে জনগণের জনমত যেভাবে গড়ে উঠেছিল একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করার জন্য, তাদের অনেক আশা ছিল, তার মধ্যে আমিও একজন সামিল। আমরা আশা করেছিলাম যে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে। ছাত্রদের আন্দোলন, যা তারা যে তাদের যে দৃঢ়তা দেখিয়েছে, তাদের যে সাহস দেখিয়েছে এবং তারা যেভাবে নিজেদেরকে উৎসর্গ করে বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা এনেছে, আমার মানে একটা অনেক ধারণা ছিল যে, বা আমি বিশ্বাস করতাম যে এরা সত্যিকার অর্থে একটা পরিবর্তন আনবে। এবং অনেকে বলা হয় যে এটা, আমি মনে করি এটা একটা সুনামি হয়েছিল। কারণ সেই সুনামির ফলে একটা স্বৈরশাসক গত 14-15 বছর যারা চেপে বসেছিল এবং যারা কোনো কিছুকেই তোয়াক্কা করতো না, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে কুক্ষিগত করে বাংলাদেশের মানুষকে শোষণ করছিল। তো এইরকম একটা সরকারকে যখন পতন ঘটাতে পেরেছে, তো সত্যিকার অর্থে কিন্তু সেই সুনামি, আমরা আশা করেছিলাম হয়তো সেই সুনামির সমস্ত দেয়াল ভেঙে ফেলবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলেও সত্য এটা যে যে সরকারটাকে স্থাপন করা হয়েছিল তাদের সাথে আমি মনে করি সাধারণ জনগণের কোনো যোগাযোগ ছিল না। 2 নম্বর হচ্ছে যে সমস্ত ছাত্র নেতৃত্বে যারা ছিলেন তারা নিজেদের এই রাজনৈতিক সংস্কৃতিটিকে পরিবর্তনের পরিবর্তে তারা তাদের কয়েকজন ক্ষমতার অংশ হলেন। এবং আমার মনে হয় এই বিষয়টাই এই ছাত্র রাজনীতিবিদ যারা ছিলেন বা যখন তারা নেতৃত্ব, তারা এটা বুঝতে পারেন নাই যে তারা একটা ফাঁদে পড়তে যাচ্ছেন। সেই ফাঁদটা হলো ক্ষমতার ফাঁদ। যখন আপনি ক্ষমতার ফাঁদে ঢুকে যান উইথ দ্য এক্সিস্টিং ফ্রেমওয়ার্ক, তখন সেখানে ভেতর থেকে আপনার আর পরিবর্তন করার আর কোনো সুযোগ থাকে না। ছিল যে বাধার সম্মুখীন, বাধার সম্মুখীন হচ্ছে কেন আমি সেটা বলছি। সুতরাং যখন মানুষের এই আশাভঙ্গ হয়ে গেল এবং তারপরে যখন ফেব্রুয়ারি মাসের ইলেকশনের পরে মাত্র কয়েকটা সিট তারা দখল করলো, আমি আপনাকে একটা কথা বলি যে এই এনসিপি ছাত্র নেতৃত্বের সাথে আমার 2-3 বার ব্যক্তিগত আলাপ হয়েছিল
এবং এখানে কয়েকটা জিনিস লক্ষণীয়, সেটা হলো এই দলে কিন্তু সত্যিকার অর্থে কোনো প্রজ্ঞাবান ব্যক্তিত্ব নাই। যারা আছে তারা রাজনীতি করুক বা না করুক, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকুক বা না থাকুক, সেই পরিচয়টা আমরা ঠিক জানি না। কিন্তু এই দলটা গঠন করার পর থেকে এই দলের দর্শন কি হবে, এটার মেথোডোলজি, ওই দর্শন অর্জন করার জন্য যে মেথোডোলজি কি হবে, সেটা সম্বন্ধে কোনো ধারণা নেই। কারণ আমি একজন নেত্রীর সাথে 2 ঘন্টা আলাপ করেছি, তারা বলেছে পরিবর্তনের সংস্কৃতি চাই, কিন্তু পরিবর্তনটা কি সেটা আমাকে স্পষ্ট করে দেখাতে দেবেন। শুধুমাত্র যে পরিবর্তনটা তারা বুঝতো সেটা হচ্ছে যে হেরিডিটারি পলিটিক্স যেটা বলা হয় আর কি, পারিবারিক রাজনৈতিক যে নেতৃত্ব, এটা থেকে তারা বেরিয়ে আসতে চায়। বাট এটাকে কি দিয়ে রিপ্লেস করবে, কিভাবে করবে, এটা কিন্তু তাদের জানা ছিল না। 1, 2 নম্বর হলো আমি নেতৃত্বকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি রাজনৈতিক দল করতে চান নাকি আপনারা ক্ষমতার অংশ হইতে চান নির্বাচনে। দে ওয়ার নট শিওর। অথচ তাদের সুযোগ ছিল এই ছাত্র নেতারা ছায়ার মতো যদি ওই তত্ত্বাবধায়ক সরকারকে বা ইন্টারিম গভর্নমেন্টকে যদি ফলো করে তাদের ডিজায়ার্ড রিফর্মসগুলি যদি তারা করতে পারতো, তাহলে এটা সম্ভব হতো। আরেকটা জিনিস হলো যে তারা এখন মনে করছে যে তারা একটা অনেক বড় দল, বাট অ্যাকচুয়ালি তাদের যে রুট এখন পর্যন্ত না। ছোট দল হলে কি আপনি বাধা দিবেন তাকে? না, বাধা দেওয়ার ব্যাপার না, ব্যাপারটা হলে বাধা দেবে না। এই ব্যাপারে আমি আমার মনে হয় পরে বলবো। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু জাকির ভাই আপনার কাছে আসি। আপনি আইনজীবী, তো আইনে হলো যে আমরা দেখছি যে এই মানে যে এনসিপি যে পদযাত্রা করছে তাদেরকে বাধা দিচ্ছে আমাদের বড় দল বিএনপির সাথে তাদের বিভিন্ন জায়গায় সংঘাত হচ্ছে। তো এর জন্য বিএনপির অনেক নেতা বলছেন যে এদের ভিতরে কেউ কেউ তার যে বক্তব্য দিচ্ছেন সেইগুলোই খুবই আপত্তিকর। যেরকম একজনের নামই বলা হচ্ছে, যার নাম বলা হচ্ছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তাকে বলা হচ্ছে যে তার বক্তব্যটা প্রভোক্টেড টাইপ, প্ররোচনামূলক, এবং সে বলছে যে আমাদের সিনিয়র একজন নেতা মির্জা আব্বাসকে সে চাঁদাবাজ বলছে, তারপরে দুদুভাইকে সে মাফিয়া বলছে, এবং সালাউদ্দিন সাহেবকে সে যে ভাষায় গালি দিচ্ছে সেটা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। এই সালাউদ্দিন বেয়াদব, এতদিন আমাদের ভুল বুঝাইছিস, বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চা, ইত্যাদি ইত্যাদি। তা এই যে মানে প্ররোচনা, কাউকে উত্ত্যক্ত করা, এবং আমাদের যে পানি সম্পদ মন্ত্রী অ্যানি সাহেব বলছেন যে এর জন্য বিএনপি লাখ লাখ নেতাকর্মী রয়েছেন, তারা যদি উত্তেজিত হয় তাহলে তো কিছু করার থাকবে না। আইনের দৃষ্টিতে কি বলেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভিকে এবং আমার সহ আলোচককে এবং যারা দেখছেন সকলকে। শুনুন, রাজনীতি এটা একটা বিশাল টার্ম। রাজনীতি হলো নীতির রাজা যা, সেটা হলো রাজনীতি। রাজনীতি এটা একটা লম্বা রেসের ঘোড়া। আমরা যারা রাজনীতি করতে আসি, এটা 1 দিন 2 দিন 1 সপ্তাহ 1 বছর 10 বছরে একটা রাজনীতি হয় না। তো আমাদের যে ছেলেরা 24-এর গণ অভ্যুত্থান ঘটিয়েছে, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড উইথ অল রেসপেক্টস টু দিস হিরোজ, আমরা বলতে চাই তারা রাজনৈতিক দল গঠন করেছে। যে প্রশ্নটা ব্রিগেডিয়ার সাহেব করেছেন যে তাদের পলিটিক্যাল ফিলোসফি কী, তারা কোথায় যেতে চান, তারা কোন উইঞ্জে পলিটিক্সটা করতে চান, এগুলি এখনও জাতির সামনে স্পষ্ট না। দ্যাট মিনস তাদের পলিটিক্সটা এখনও আমাদের সামনে ক্লিয়ার না। তারা রাজনৈতিক দল গঠন করেছে একটা গভর্নমেন্টের সহযোগিতায়, ইন এনি ওয়ে রাজনীতি করছে, আমাদের আপত্তি নেই। কিন্তু রাজনীতিতে আপনার শব্দচয়ন, বাক্যের ব্যবহার, শালীনতা, এই জিনিসগুলি যদি রাজনীতিতে না থাকে, আর রাজনীতিতে যদি এগুলির চর্চা না থাকে, আপনি ভালো রাজনীতি কিভাবে উপহার দিবেন জাতিকে? এখন প্রশ্নটা হলো যে আমাদের সংবিধানে আমাদেরকে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ এক্সপ্রেশনটা দেয়া আছে। তাহলে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশন মানে কি আপনি যা তা বলতে পারবেন? হোয়াট টু সে অ্যান্ড হোয়াট নট টু সে, এটার নাম ফ্রিডম অফ স্পিচ। এখন যে ছেলে মেয়েরা রাজনীতি করছে এই প্রজন্মের, বিশেষ করে এনসিপি, তাদের যে বয়স
এই বয়স অনুযায়ী তারা যেভাবে কথাবার্তা সিনিয়র লিডারদেরকে বলছে নাম নিয়ে, তাদের যেভাবে মেলাইন করছে, হিউমিলেট করছে, এটা পলিটিক্যাল কালচারের জন্য কোনো শুভ কোনো চিত্র নয় এবং এটা শোভনীয় নয়। এবং এরা যেভাবে বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে প্রভোগ করছে, প্ররোচিত করছে, বিএনপি একটা বড় দল, তারা ব্রুট মেজরিটি নিয়ে এসেছে, তাদের প্রায় 51% মানুষ ভোট দিয়েছে, তাদের রুট লেভেলে তৃণমূলে তাদের কর্মী সমর্থক রয়েছে, যেটা একদম আপার লেভেল থেকে সরাসরি কন্ট্রোল করাও কঠিন। এখন হুট করে আপনি একটা পলিটিক্যাল প্রোগ্রামে এমন একটা অযাচিত অবাঞ্ছিত কথা বলে দিলেন, যেটা ওইখানকার স্থানীয় নেতৃত্ব সংক্ষুব্ধ হয়ে এখন আপনার উপরে ফিজিক্যাল অ্যাসাল্টে চলে গেল। কিন্তু এটা আপনি কেন্দ্র থেকে এত দূর থেকে এটা তৎক্ষণাৎ অ্যাট দিস মুভমেন্ট অ্যাট দ্যাট মুভমেন্ট এটা কন্ট্রোল করাও কঠিন। তো আপনি এমন কোনো কথা বললেন যেটা প্রভোগ করলো, এভেট করলো, এটাও আইনের দৃষ্টিতে অন্যায়, পলিটিক্যাল কালচারেও অন্যায়, আইনেও অন্যায়। তো সুতরাং ফ্রিডম অফ স্পিচের নামে মনে যা চায় তাই বলা যাবে না। রাজনৈতিক সংস্কৃতিকে মাথায় রেখে শালীনতার মাধ্যমে আপনাকে রাজনৈতিক বক্তব্য দিতে হবে, কথাবার্তা বলতে হবে, আমাদের সমাজটাকেও মাথায় রাখতে হবে। এবং এই যে রাজনৈতিক নেতারা, তারা আমাদের জন্য আইডল। তারা যখন কথাবার্তা বলে আমরা শুনি, পরিবার শুনে, ছেলে মেয়েরা শুনি। এখন শব্দ চয়নের ক্ষেত্রে, বাক্যের ব্যবহারের ক্ষেত্রে আপনি যদি এই ধরনের শব্দের ব্যবহার করেন, আমাদের ছেলেমেয়েরা, বাচ্চারা এটা কি দেখছে, কি শিখছে, এই জিনিসগুলিও আছে। সার্বিক বিবেচনায় আমার বক্তব্যটা স্পষ্ট। এনসিপির ছেলেমেয়েরা যারা রাজনীতি করতে আসছে, উই ওয়েলকাম দেন, উই কংগ্রাচুলেট দেম। আমরা চাই তারা, তাদের যে বয়স, তারা একটা দীর্ঘ সময় পাড়ি দেবে, তারা বাংলাদেশের একটা জায়গায় তারা যাক, তাদের নেতৃত্বে বাংলাদেশে একটা ডেস্টিনেশনে পৌঁছুক, আমরা চাই এটা। কিন্তু তারা যেভাবে শুরু করেছে, তাদের যে কালচারাল বিহেভিয়ার, পলিটিক্যাল ডিকশন, পলিটিক্যাল গ্রামার, এই জিনিসগুলোতে আরো পরিবর্তন আনতে হবে এবং একটা ইতিবাচক রাজনৈতিক পরিবেশের মাধ্যমে এদেরকে বিকশিত হতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। ব্রিগেডিয়ার সাহেবের কাছে আসি। ব্রিগেডিয়ার সাহেব, আজকে 29শে জুলাই প্রথম আলোর একটা বড় লিড নিউজ হচ্ছে যে আমাদের যে সড়ক দুর্ঘটনাতে বলা হচ্ছে যে, আপনি জানেন, নিশ্চয়ই মনে আছে যে 2018 সালে একটা নিরাপত্তা সড়ক চাই বলে একটা আন্দোলন হয়েছিল, এবং সেই সময় হয়েছিল যেটা যে রমিজউদ্দিন স্কুলের ছাত্ররা ওই যে কুর্মিটলার ওখানে দাঁড়িয়েছিল এবং জাবেলে নূর বলে একটা বাস পাড়াপাড়ি করতে যেয়ে 3 জনকে পিষ্টে করে। ফলে ছাত্ররা রাস্তায় নেমে এসে প্রায় 7 দিনের একটা আন্দোলন ছিল। এরপরে কিন্তু আবারও এই ঘটনার পরে 2019 সালে আমাদেরই একজন সিনিয়র অফিসার, 2nd BMA লং কোর্সের ব্রিগেডিয়ার জেনারেল আরিফের ছেলে, খুবই মেধাবী ছেলে, আবরার চৌধুরী ওই প্রগতি সরণিতে জেব্রা ক্রসিং পার হওয়ার সময় তাকে ওরকম ভাবে মারা, ফিউচার পার্ক, এবং সেখানে 2019 সালে আবার ছাত্ররা নেমে আসে। সেই ছাত্ররাই কিন্তু 2024 সালে 6 বছর পরে এই 24-এর আন্দোলন করেছে। তা আমার কথা হলো যে এই যে আমরা এত আন্দোলন করলাম এবং আমরা দেখছি যে 7.5 বছর যে আন্দোলন 2019-এর পরে আমরা 7.5 বছর পার করছি, তারপর এই 7.5 বছরে 48,713 জন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আপনি কি এটা কিভাবে মূল্যায়ন করবেন? আচ্ছা, আমি প্রথমে এই বিষয়টা বলবো, বাট আমি 3টা বিষয় আমি উল্লেখ করতে চাই। এর আগের যে প্রসঙ্গটা এসেছিল যে ভাই অ্যাডভোকেট জাকির ভাই খুব স্পষ্টভাবে উল্লেখ করেছেন, শালীনতার একটা ব্যাপার আছে। আমি 3টা কথা উল্লেখ করবো। একটা হলো, দেখেন, আমি পিতা, আমার সন্তান বেড়ে উঠবে আমার ব্যবহারের উপরে, আমি কি ভাষা ব্যবহার করি, কাকে কি বলি, সেটা দেখে দিয়ে কিন্তু বড় হয়। আমাদের যে আজকের যে প্রজন্মের যে রাজনৈতিক যে তরুণ সমাজ যে রাজনীতি করছে, এরা কিন্তু এই যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত যে রাজনীতি, এই রাজনীতিতে কিন্তু দেখে দেখে তারা বড় হয়েছে। আপনি যে কথাটা বলছিলেন যে আন্দোলনে, ওই যে আপনার নিরাপদ সড়ক আন্দোলনে যারা ছিল, তারাই কিন্তু 2026-এ এসে কিন্তু সত্যিকার অর্থে জাতীয় আন্দোলন, তার মানে তখন থেকে কিন্তু তারা এই অ্যাবিউজটা দেখে আসছে, সুতরাং তারা এটা শিখেছে, সুতরাং তাদেরকে সরাসরি আমরা দোষী করতে পারি না। 2, আপনি যখন আপনার সন্তানকে বেড়ে উঠতে দেখেন, আপনি কিন্তু একটা সময় গিয়ে আপনি ইউ টেক এ রেস্ট অ্যান্ড ইউ সি ইউর চাইল্ড গ্রোয়িং, এবং তার সফলতা আপনি দেখে যেতে চান। আমাদের রাজনীতি কিন্তু ঠিক অন্যরকম। আমাদের রাজনীতির এরকম, বাপ মরে গেলে তারপরে সেই ছেলে যেন আয় করা শুরু করে, তার আগে যেন সে এইদিকে আর না আসে।
তো আমাদের এই মানসিকতা এখান থেকে বেরিয়ে আসতে হবে। তো এই দুটো কারণই কিন্তু আমাদের এই যে আরেকটা হলো আমাদের কিছু কিছু রাজনৈতিক নেতৃত্বে মানে নজর কাড়ার যে একটা অভ্যাস, একটা উল্টোপাটা কিছু বললাম, বাজে কিছু বললাম, ভালো কিছু বলেও যে নজর কাড়া যায়, তার একটা উদাহরণ কিন্তু তাসনিম জারা। তার কথায় আপনি কোথাও কোনো রকম অশালীনতা দেখবেন, বাট শি ইজ ভেরি পপুলার। তার জেনারেশনে হয়তো নির্বাচনে হেরে গেছে, বাট সে কিন্তু খুব জনপ্রিয়। এখন আসি আমি ছাত্রছাত্রীদের ব্যাপারে। এই একটা জিনিস হলো কি, নিরাপদ সড়ক যে আন্দোলন, এটা কিন্তু শুধুমাত্র সড়কের আন্দোলন ছিল না, এটা অ্যাকচুয়ালি ছাত্ররা, আমি একটা পরিসংখ্যান দেখেছি 2019 সাল থেকে 2016 সাল পর্যন্ত এই দেশে যত 48,713 জন যে শিক্ষার্থী, তারা যে লোকজন সড়ক দুর্ঘটনায় মারা গেছে, তার ভিতরে 7,364 জন হলো শিক্ষার্থী। দ্যাট মিনস এই পুরো দুর্ঘটনার 15.11% হলো ছাত্রছাত্রীরা মারা গেছে। কিন্তু কেউ কিন্তু এটার ব্যাপারে প্রতিবাদ করে না, কারণ তারা যাদের বিরুদ্ধে প্রতিবাদটা করবে তারা এতই ক্ষমতাধর, অর্থে, প্রতিপত্তি এবং রাজনৈতিকভাবে এই ছাত্রদের এই কচি বয়সের বা তাদের এই যে শীর্ণকায় শরীর নিয়ে তারা এটাকে মোকাবেলা করতে পারে না। তবে নিরাপদ সড়ক আন্দোলনের যেটা হয়েছিল 18 সালে, সেটা ছিল অ্যাকচুয়ালি তারা চোখে আঙ্গুল দিয়ে রাষ্ট্রকে দেখিয়ে দিতে চাচ্ছিল যে রাষ্ট্র ব্যবস্থা কতটুকু দুর্বল এবং কত সংস্কার সেখানে করা দরকার। তাদের কিন্তু কোনো রাজনৈতিক অভিলাষ ছিল না, কিন্তু এটাকে কিন্তু ক্ষমতাসীন দল যারা, তারা কিন্তু তাদেরকে রাজনৈতিক প্ররোচনাকারী হিসেবে কিন্তু চরমভাবে দমন করেছে। এবং সেখানে আমাদের একজন প্রখ্যাত আলোকচিত্রী শিল্পী শহীদুল আলম ভাই, উনাকে জেলে ছিল, ওনার উপর অনেক অত্যাচার করা হয়েছে। তো আমি বলবো যে নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্ররা সাহসী হওয়া শিখেছে এবং সেটার পরিণতি হয়েছে কিন্তু 2026-এ, আপনার যেটা খুব 2024-এ, এবং এই 6 বছর পরে কিন্তু যখন দেখলো যে একবার প্রতিবাদ করে তারা সেখান থেকে কোনো উপকার পায় নাই, কোনো পরিবর্তন হয় নাই, সেই ভাঙাচোরা বাস এখনো চলছে এবং এটা আরো কতদিন চলবে আল্লাহ মালুম জানেন। এই সমস্ত বাস কিভাবে তারা ফিটনেস পায়, কিভাবে তারা চালায়। আর সবচেয়ে বড় জিনিস হলো কি, আমাদের তো অ্যাকচুয়ালি জাতিগতভাবে আমাদের কোনো টিচিং প্রোগ্রাম নাই যে হাউ টু বিহেভ ইন দ্য রোড, প্যাডেস্ট্রিয়ান হিসেবে কিভাবে আমরা পথ চলবো। 2 নম্বর হচ্ছে আমাদের যে ড্রাইভার যারা, তারা কি ধরনের আপনার ডিসিপ্লিন রাস্তায় মানতে হবে সেটার উপর নির্ভর করে। সারা পৃথিবীতে আমার মনে হয় বাংলাদেশের মতো এরকম অব্যবস্থাপনা আর দুনিয়ার কোথাও নাই। আমি একটু জাকির ভাই আপনার কাছে আসি। ব্রিগেডিয়ার সাহেব বলছিলেন যে আমাদের টিচিং সিস্টেম নাই। তা আমাদের প্রধানমন্ত্রী এখন একটা কর্মসূচি হাতে নিয়েছেন। উনি বলছেন যে শিশুদেরকেই আমাদেরকে নতুন করে তৈরি করতে হবে, কারণ আমাদের কয়েকটা জেনারেশন একটু সমস্যা হয়ে গেছে, সোসাইটিতে তাদের ঠিক মতন আর গড়ে উঠতে পারে নাই। সেজন্য তিনি একটি নতুন পরিকল্পনা করেছেন, নতুন কুড়ি শিশি স্পোর্টস। এটার ব্যাপারে আপনি কিভাবে? বাংলাদেশের যুব সমাজ, আপনি যদি গ্রামে গঞ্জে যান, আমি বাস্তবতার ভিত্তিতে বলছি, যুব সমাজ আর যুব সমাজ নেই। গ্রামে আপনার মাদকাসক্তি, অনলাইন জুয়া, স্ক্রিন অ্যাডিকশন, অপরাধ প্রবণতা অর্থাৎ চুরি, ছিনতাই, ডাকাতি ছেয়ে গেছে। আমি একজন নিয়মিত ক্রিমিনাল প্র্যাকটিশনার, আমি ঢাকায় প্র্যাকটিস করি। বিশেষ করে আপনার ঢাকাতে অলিতে গলিতে মাদকের যে বিস্তার ঘটেছে অবর্ণনীয়, এটা আপনি কল্পনা করতে পারবেন না। তো এগুলির কারণ কি? একটা যুবক সে কেন এভাবে সোশ্যালি ইমোশনালি মিসগাইডেড হবে? এগুলির কারণ হলো আমাদের দেশে গ্যাং কালচার আছে। তারা কি করবে লক্ষ্যহীন, তাদের সামনে কোনো লক্ষ্য নেই, কোনো ভবিষ্যতের কিছু তারা দেখছে না। তারপরে তাদের হাতে অলস সময় রয়েছে, ভুল সাহচর্য রয়েছে। এই সমস্ত বিভিন্ন কারণে এই যুব সমাজ আপনার অনেকটা ধ্বংসের দ্বার প্রান্তে। এই জায়গাটা থেকে বেরিয়ে আসার জন্য সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখতে পারে এই ধরনের স্পোর্টস প্রোগ্রাম। তো এই স্পোর্টস প্রোগ্রাম, এটা রাইটলি দ্যাট আওয়ার প্রাইম মিনিস্টার ফোকাস করেছেন যে এই জায়গাটাতে আমাদের কাজ করা দরকার, বিশেষ করে যুব সমাজকে একটা রাইট ট্র্যাকে আনার জন্য। এই উদ্যোগটা সামাজিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, এটা একটা ভালো উদ্যোগ। আমরা এটাকে কংগ্রাচুলেট করি
এবং এটা সামনের দিকে এগিয়ে, এটা যেন কোনো একটা ইভেন্টে শেষ না হয়ে যায়, একটা টুর্নামেন্টে শেষ না হয়ে যায়, এটা যেন একটা দীর্ঘমেয়াদী সামাজিক এবং রাজনৈতিক আন্দোলন হিসেবে টিকে থাকে, এটাকে নিশ্চিত করতে হবে। এখন যে প্রোগ্রামটা উনি হাতে নিয়েছেন, এই প্রোগ্রাম আমাদের এই যুব সমাজকে রক্ষার জন্য, তাদেরকে একটা রাইট ট্র্যাকে আনার জন্য তার উদ্যোগটাকে স্বাগতম জানিয়েছি, ঠিক আছে। কিন্তু এটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচারাল আমাদের সুবিধাগুলি দরকার, প্রিভিলেজেসগুলি দরকার, এগুলিতে আমাদের যথেষ্ট ঘাটতি রয়েছে। আমাদের বাংলাদেশে এই খেলাধুলার মাঠ, অবকাঠামোগত যে সুবিধা, অনেক মাঠ বেদখল হয়ে আছে, অনেক জেলায় উপজেলায় মাঠও নেই। তো শুধুমাত্র ইভেন্টের আয়োজন করে হবে না, এখানে আপনার অবকাঠামোগত ইনফ্রাস্ট্রাকচারাল দিক থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায় সহ সার্বিক দিক থেকে একটা আপনার হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাইলে পরে আপনার এই যুব সমাজের যে প্রবলেমসগুলি আমাদের আছে, এই প্রবলেমসগুলি আপনার সলভ হবে। আবার খেলাধুলা শুধু যে আপনার মানসিক বিকাশ, শারীরিক বিকাশ, এটার বিষয়ও না, একটা স্পোর্টস ইকোনমি বলেও একটা কথা আছে। আজকের এই পৃথিবীতে আপনার যারা খেলোয়াড়, তারা খেলার মাধ্যমেও হাজার লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে সারা পৃথিবীতে। স্পোর্টসের মাধ্যমে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি তৈরি হচ্ছে, যারা সারা পৃথিবীতে অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করে। তো এই ইভেন্টগুলির মাধ্যমে আমাদের প্রাইম মিনিস্টার যেভাবে উদ্যোগটা নিয়েছেন, আমরা প্রত্যাশা করব এই ধরনের ইভেন্টের মাধ্যমে এই যে স্পোর্টস ইকোনমিটাও ডেভেলপ করবে, যেটা আমাদের জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রাখবে, এবং এখান থেকে ইন্টারন্যাশনাল ফিগার, স্পোর্টস ফিগার তৈরি হবে, যারা এই দেশকে রিপ্রেজেন্ট করবে, সারা বিশ্বকে ইনফ্লুয়েন্স করবে। আমি একটু ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আপনার কাছে যেতে চাই। আমাদের আজকের পত্রিকায়, আমাদের প্রথম আলো পত্রিকায় একটা সংবাদ এভাবে এসেছে, দুই দেশের সম্পর্ক নতুন করে শুরুর বিষয় ঐক্যমত। তো আমার প্রশ্ন আপনার কাছে যে 52 বছর পরে এই ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নতুন করে শুরু, স্বামী স্ত্রী সম্পর্ক ছিল একবার, আবার নতুন করে কিভাবে শুরু হতে যাচ্ছে এটা? খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট যে এরকম নতুন করে শুরু সম্পর্ক। আসলে ভারত গত 55 বছর তাদের যে আচার আচরণ আমাদের সাথে করেছে, তারা যে দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে বিচার করে, বাংলাদেশকে তারা একটা রাষ্ট্র হিসেবে কখনো চিন্তা করে না। তারা মনে করে এটা একটা ক্লায়েন্ট স্টেট, তাদের কাজ হলো আমাদের সেবা করা। আমরা ভারতের সেবা করব, দেশ হিসেবে সেবা করব, তাদের ফরেন পলিসিকে আমরা মানে চোখ বন্ধ করে সাপোর্ট করে যাব, এবং আমাদের রাষ্ট্র স্বার্থ বলে কিছু থাকবে না। সরি, আমার মনে হয় আপনি খুব এই অনুষ্ঠানে আসার আগে একটা বিষয় আপনি আলোচনা করছিলেন, বাংলাদেশের তরুণ সমাজ কিন্তু এটা খুব বুঝে গেছে যে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়েছে বিকজ এই রাষ্ট্রটার পাশে থাকার জন্য। কিছুদিন আগে আমি কোথায় একটা পড়েছিলাম যে মালয়েশিয়ার প্রাইম মিনিস্টারকে জিজ্ঞেস করেছিল যে তোমরা বাংলাদেশ তো একই সাথে আমরা শুরু করলাম, তো আমরা বাংলাদেশ এত পিছিয়ে থাকলো আর আমরা কেন এত এগিয়ে গেলাম? বলে যে তোমাদের খুব দুর্ভাগ্য, তোমাদের পাশে ভারত নামের একটা রাষ্ট্র আছে, আর আমাদের পাশে আমরা খুব সৌভাগ্যবান যে ভারত নামের কোনো রাষ্ট্র আমাদের আশেপাশে নাই। তো এটাই হলো ব্যাপার। তো যে ব্যাপারটা বলছি, এই পয়েন্টটা আসছে কোত্থেকে আমি বলি আপনাকে। সেটা হলো, আপনি আমাকে এর আগে যে বিষয়টা আমরা আলোচনায় এসেছিল যে বাংলাদেশকে ব্রিক্সের যে অনুষ্ঠান হতে যাচ্ছে নভেম্বরে 12 থেকে 13 সেপ্টেম্বরে যে শীর্ষ পর্যায়ের যে অনুষ্ঠান, সেখানে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে, নট অ্যাজ এ পার্টিসিপেন্ট বাট অ্যাজ এ অবজারভার। এটার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে জনাব তারেক রহমান না, আমরা আসলে ওনাকে যখন আমরা ইলেকশনের আগে আমরা কথাবার্তা বলে দেখেছি, আমাদের মধ্যে আমি অনেককেই দেখেছি ইনক্লুডিং মি, আমরা খুব মাঝে মধ্যে খুব হতাশ হতাম যে উনি আসলে কী পদ। কিন্তু পরে আমি চিন্তা করে দেখলাম, অ্যাকচুয়ালি ইট ইজ ইন হিজ ডিএনএ নট টু টক মাচ বাট অ্যাক্ট ফাস্ট অ্যান্ড কুইকলি। এটা কিন্তু ওনার ভিতরে, এবং আমার মনে হয় উই অ্যাপ্রিসিয়েট দ্যাট অ্যাটিটিউড। এবং উনি খুব স্পষ্ট করে উনি একটা জিনিস ভালো করে বুঝতে পেরেছেন যে ভারতের সঙ্গে যদি মাথা উঁচু করে থাকতে হয়, তাহলে আপনাকে আপনার যেটুকু আছে, যে শক্তিটুকু আছে, আমি বলি যে তার প্রধান এবং একমাত্র শক্তি হলো সে একজন খুবই সফল রাষ্ট্রনায়কের সন্তান। আমাদের আজকে শেষ করতে হচ্ছে, আমি কভার করে যাচ্ছি। সেটা হচ্ছে যে এই প্রোগ্রামে এই যে ত্রিবেদীর নতুন প্রস্তাবের উদ্দেশ্য হলো তারেক রহমান যেন এই অনুষ্ঠানে যায়। তা আমি মনে করি যে তারেক রহমান একজন জনপ্রিয় নেতা, আর মোদি এই মুহূর্তে একজন
তার জনপ্রিয়তা ধসের মুখে, এই নেতাকে উদ্ধার করার জন্য তার ভারত সফর করার প্রয়োজন নাই। সে বাংলাদেশের স্বার্থে হলে সে এখানে, আমি মনে করি একজন মন্ত্রী পর্যায়ের লোক দিয়ে এই ব্রিক্সের, তাছাড়া ব্রিক্সে ভারতের অবস্থানও খুব একটা শক্ত না, নড়বড়ে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন, আমাদের সময়ের অভাবে আজকে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো পর্ব নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।